কাঁদতে লাগলাম আর আমার ভাগ্যকে অভিশাপ দিতে লাগলাম যে আমার ভাগ্যে আমার কর্মের কি পরিণতি লেখা আছে দিনেশের ওই কথা আমি চাইলেও ভুলতে পারিনি। দিনেশের বাধা দেওয়া আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। এই রাতটি আমার জন্য সবচেয়ে খারাপ ছিল, কারণ একজন স্ত্রী তার স্বামীর সাথে যে রাত কাটাই আমি সেই রাতটি একা একা কি দিয়ে কাটিয়েছি। সারা রাত আমি কাঁদতে কাঁদতে কাটিয়ে সকাল হওয়ার আগেই ঘরে চলে এলাম। কারণ মনি আমি সন্দেহ তৈরি করতে চাইনি। ঘরে আসতে দেখলাম দিনেশ ও আমার মতো চুপ করে বসেছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। মনে মনে মেনে নিলাম, এতে দিনেশের কোনো দোষ নেই। দিনেশের জায়গায় নিজেকে বসানোর সাথে সাথে আমি সব বুঝতে পারলাম। আমি দিনেশের হাত ধরে তাকে জড়িয়ে ধরলাম। দিনেশ সম্ভবত বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু এটাই সত্যি। এখন দিনেশের খুশির সীমা ছিল না। বোধহয় জীবনে প্রথমবারের মতো সে এত খুশি হয়েছিল। এখন আমি এটাকে আমার ভাগ্য বলে মেনে নিয়েছি এবং দিনেশকে মেনে নিয়ে আবার জীবন শুরু করেছি। পরের দিন সেই গৃহস্থালীর সমস্ত আচার অনুষ্ঠান সম্পাদন করতে শুরু করে এবং পুত্রবধূ হিসেবে আমিও দায়িত্ব পালন করি। আমার শাশুড়ি বোধহয় আশ্চর্য বোধ করছিলেন। তিনি বারবার আমার দিকে তাকিয়েছিলেন। তার মনের মধ্যে কি চলছে তা আমি জানতে পেরেছিলাম। সে চিন্তায় মগ্ন ছিল যে দিনেশের সত্যতা জানার পরেও কেন আমার মধ্যে কোনো পার্থক্য হল না এবং আমি এতদিন এই বাড়িতে থাকলাম কি করে। কিন্তু আমি কিছু বলার প্রয়োজন মনে করিনি, কারণ তখন তার প্রতি আমার মনে ঘৃণা ছিল। বিয়ের আগে তার সব বলা উচিত ছিল, কিন্তু সে কিছুই জানায়নি। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। দিনেশের স্বভাব ও চিন্তাভাবনা আমাকে তার দিকে টানতে বাধ্য করেছিল। দিনেশ দিনরাত আমার দেখাশোনা করত। আমি কিছু বলার আগেই আমার জন্য সব কাজ সে করে দিত। সিনেমা দেখানো, ডিনার করানো, কোনো অভিযোগ না হতে দেয়া। এমন মনে হচ্ছিল যেন আমি দিনেশের পুরো পৃথিবী হয়ে গিয়েছি। আমিও দিনেশের যত্ন নিতে পছন্দ করতাম। একদিন বসে ভাবছিলাম, আর অনেকাংশ ছিল, কারণ বিয়ের প্রথম রাতে দিনেশের সাথে আমি যে আচরণ করেছিলাম তা ভেবে আমার চোখে জল চলে আসছিল। যে এত ভালো মানুষ, এত খোলা মনি, শুধু তার দুর্বলতার কারণে আমি তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তারপর ভাবলাম যেই না এমনটা করত। কিন্তু তারপর দিনেশকে নিজের বলে মেনেও নিয়েছিলাম। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এখন দিনেশ আমাকে বাইরে নিয়ে যেত, তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিত, যেন সে আমার প্রতি প্রয়োজন পূরণ করছে। আমি কখনো অনুভব করিনি যে আমি আমার বাবা মায়ের বাড়িতে না, বরং আমার শ্বশুর বাড়িতে আছি। দিনেশের মা ও আমার খুব যত্ন নিতেন। তার দিকে তাকিয়ে আমার কখনো মনে হয়নি যে সে আমার শাশুড়ি। ওর এই রকম ভালোবাসা আর আদর দেখে আমি ওর ভুলটা ভুলে গিয়েছি না, যেটা সে বিয়ের আগে লুকিয়ে রেখেছিল। কিন্তু এখন আমি আমার পরিবার নিয়ে পুরোপুরি সুখী। দিনেশ এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের জীবনে একটি নতুন সূচনা করব এবং সেই নতুন সূচনা হবে একটি শিশুকে দত্তক নেওয়ার মাধ্যমে। এতিমখানায় গিয়ে একটি শিশুকে দত্তক নেব এবং তাকে নিজের সন্তানের নাম দেব। তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। এখন দিনেশের মুখেও হাসি ছিল, কারণ সেও আমার সাথে নিজেকে একজন সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে। আমরা দুজনেই একে অপরের জন্য নিখুঁত স্বামী এবং স্ত্রী হয়েছিলেন। মনে হচ্ছিল আমার ভুল উপেক্ষা করে আমাকে ভালোবেসে বোঝানো, তার সব কথা আমার সাথে শেয়ার করা দিনেশের অভ্যাস হয়ে গেছে এবং এখন দিনেশের সঙ্গ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি আমার সব কথা দিনেশকে বলতে লাগলাম আর দিনেশ আমার সব সমস্যার সমাধান খুঁজত। এভাবে হাসতে হাসতে কেটে যাচ্ছিল আমাদের জীবন। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, এমন সময় দিনেশ বাড়িতে আসি। দিনেশ আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসেছিল। আমি দিনেশকে জিজ্ঞেস করলাম, আজ সে এত তাড়াতাড়ি এলো কিভাবে? তারপর দিনেশ বলল যে আমাকে কাজের জন্য দিল্লি যেতে হবে এবং সেখানে আমার 2 থেকে 3 দিন লাগবে। এদিকে আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এলেন এবং তিনিও দিনেশকে তাড়াতাড়ি আসার কারণ জিজ্ঞেস করতে লাগলেন। তারপর দিনেশ বলল, আমাকে 2-3 দিনের জন্য দিল্লি যেতে হবে। তোমরা দুজনে কি একা সামলাতে পারবে? তখন আমি বললাম, হ্যাঁ দিনেশ, কেন পারবো না? আর কাজের জন্য তোমায় এখান থেকে ওখানে যেতে হতেই পারে। আর যাই হোক, আমাদের পাড়াটা এত ভালো যে যখনই দরকার হয় তখনই কাজে আসে। তারপর ব্যাগ গুছিয়ে দিনেশ দিল্লি যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। এভাবে 2-3 দিন কেটে গেল। দিনেশ আজ বাড়ি ফিরেছিল ক্লান্তিতে। দিনেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমরা সেদিন আর বেশি কথা বলতে পারিনি এবং আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন দিনেশ তার দিল্লির সমস্ত ঘটনা আমার সাথে শেয়ার করেছিল। সে সেখানে কি করেছিল এবং তাদের সাথে তার দেখা হয়েছিল।
এভাবে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। এখন এটা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। সন্ধ্যায় খাওয়ার পর আমাদের সবার দুধ খাওয়ার অভ্যাস ছিল। শাশুড়ি মাকে তার ঘরে দুধ দেওয়ার পর আমি আমার এবং দিনেশের জন্য আলাদা গ্লাসে দুধ নিয়ে আসলাম। এরপর আমরা দুজনে একসাথে দুধ খেতাম। দুধ খাওয়ার সাথে সাথেই মনে হতো আমার মাথাটা ভারী হতে শুরু করেছে। এরপর কখন ঘুমিয়ে পড়তাম জানি না। কয়েকদিন ধরে আমি এটাকে গভীরভাবে নেব। আমি ভেবেছিলাম যে ক্লান্তির কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমি সারাদিন ঘরের কাজ করেই কাটাই এবং দিনেও ঘুমোতে পারি না, তাই আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কিন্তু মনে মনে আমার একটু অদ্ভুত লাগছিল যে বেচারা দিনে সারাদিন অফিসে কাজ করে আর রাতে সে আমার সাথে বসে কথা বলে আর আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই। জানি না দিনেশের কেমন লাগে। তারপর একদিন দিনেশকে বললাম, দিনেশ কি হয়েছে জানি না, দুধ খাওয়ার সাথে সাথে আমার ঘুম আসতে শুরু করে। বোধহয় সারাদিনের পরিশ্রমের জন্য ক্লান্ত লাগে, কিন্তু তুমি এর জন্য ভুল বুঝো না। তারপর দিনেশ আসতে লাগল আর বলল, পাগলিনী, আমি কোথায় ভুল বুঝেছি? আমি জানি সারাদিন কাজ করে তুমি ক্লান্ত হয়ে পড়ছে আর রাতে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো আর তারপর কখন ঘুমিয়ে পড়ো তুমি নিজেও জানো না। তারপর আমরা দুজনে কিছুক্ষণ এভাবে কথা বলতে থাকলাম। তারপর দিনের অফিসে চলে গেল। কিন্তু গত কয়েকদিন ধরে একটা কথা আমি খুব গভীরভাবে ভাবছিলাম, আর তা হলো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। সকালে ঘুম থেকে উঠলে আমার শরীরে হালকা নড়াচড়া অনুভব হওয়া, মনে হতো যেন কেউ আমাকে স্পর্শ করেছে। আর আমার মাথাও ভারী হয়ে থাকতো, যেন কাল রাতে খুব বেশি মদ খেয়েছি। কিন্তু তখন নিজের মনেই হেসে উঠতেন, এটা কি করে হয়? আমার মাথায় কি যে ভাবনা আসে জানি না। যাই হোক, এসব উপেক্ষা করে আমি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এখন এভাবেই চলতে লাগল। এদিকে আর মন দিলাম না। একদিন আমি বাড়িতে কাজ করছিলাম যখন আমার মাথা ঘোরা শুরু করল এবং আমি সোফায় বসে পড়লাম। কেন জানি না আমার মাথা খারাপ হয়ে গেল। আমার শরীরে কি কোনো ধরনের দুর্বলতা আছে? আমি আমার নিজের চিন্তা এভাবেই মশগুল হয়ে গেলাম। তারপর উঠলাম আর ওষুধ খেয়ে আবার কাজে ফিরলাম। কিন্তু আবার অবস্থার কোনো উন্নতি হয়নি। মনে হচ্ছিল যেন আমার মাথা ঘোরাটা বেড়েই চলেছে, আর সেই সাথে আমার বমিও শুরু হলো। আমি আমার শাশুড়িকে বললাম, মা, আমার হয়তো জ্বর হবে, যার কারণে আমার ভালো লাগছে না। তখন তিনি বললেন, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও, বাকি কাজ আমি করব। কিন্তু আমি তার কথা প্রত্যাখ্যান করে বললাম, না, আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফিরে আসব এবং এই কাজটি তখন শেষ করব। তুমি জানো এটা করো না। তারপর আমার রুমে গিয়ে আমি বিশ্রাম নিতে লাগলাম। আধ ঘন্টা বিশ্রামের পর যখন বিছানা থেকে উঠে নিচে নামলাম, তখন স্বস্তি পেলাম না। আবার একই মাথা ঘোরা শুরু হলো। আমি মনে মনে ভাবলাম যে ওষুধগুলো সাহায্য করেনি। মনে হচ্ছে আমাকে ডাক্তার দেখাতে হবে। আমি ডাক্তার দেখাতে গেলাম যাতে কোনো সমস্যা না হয়। আমি ঘরের কাজ একাই করতাম। আমার শাশুড়ির শরীর ভালো থাকতো না। তার প্রায় হাঁটুতে ব্যথা হতো, যার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারত না। তাই আমিও যদি খুব অসুস্থ হয়ে পড়ি তাহলে ঘরের কাজ কে করবে? আর দিনেশকেও খুব ভোরে তার কাজে যেতে হয়, আর আমাদের পুরো সংসার চালায় দিনে। বেশ, আমি চাই না কারোর কাজে কোনো বাধা আসুক। সেজন্য ডাক্তারের কাছে গেলাম। আমি স্নান সেরে ডাক্তারের ক্লিনিকে গেলাম। ডাক্তার আমাকে চেক করলেন। তখন ডাক্তার বললেন, আপনার রক্ত পরীক্ষা করিয়ে নিন। 12 ঘন্টা পর যখন রিপোর্ট আসবে তখন দেখব আপনার কি সমস্যা। আমি আমার টেস্ট করিয়ে বাড়িতে ফিরে এলাম। ভাবলাম রিপোর্ট আসতে এখনো তো সময় আছে, তাই বাড়ি যাই। বাড়ি এসে শাশুড়ির জন্য চা বানালাম। 2-3 ঘন্টা পর ডাক্তারের ফোন পেলাম। তিনি আমাকে তার ক্লিনিকে ডেকে রিপোর্টটা দিলেন এবং বললেন, অভিনন্দন, তুমি মা হতে যাচ্ছ। কথাটা শোনার সাথে সাথে মনে হলো আমার পুরো পৃথিবীটাই শেষ হয়ে গেছে। আমি পুরো কাঁপতে লাগলাম। আমার তো লোক দাঁড়িয়ে গেল। এটা কি বলছেন? উনি একজন বিবাহিত মহিলা, যখন এই খবর পায় তখন তার খুশির সীমা থাকে না, কিন্তু আমার মাথায় তো দুঃখের পাহাড় ভেঙে পড়ল। আমার মুখে বিষণ্ণতা দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি খুশি না? কিন্তু আমি ডাক্তারকে কি বা বলতে পারতাম। যাই হোক, খুশি হওয়ার ভান করে রিপোর্টটা নিয়ে বললাম, ঠিক আছে, আমি বাড়ি যাই, এবং আমি বাড়ির দিকে যেতে লাগলাম। এখন মনে হচ্ছিল আমার পুরো মাথা ঘুরছে। আমি আতঙ্কে মারা যাচ্ছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে এসব হলো। দিনের জন্য পোশাক,
তাই আমি কিভাবে মা হলাম এবং দিনেশ ছাড়া আজ পর্যন্ত আমি কোনো ছেলেকেই সেই দৃষ্টিকোণ থেকেও দেখিনি পর্যন্ত আমি যেন মরতে মরতে কোনো রকমে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। একটা কদমও এগোতে পারছিলাম না। আমার চোখে ছিল জল, আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। এই চিন্তাগুলো আমার মাথায় বারবার আসছিল যে আমি জানি না আমার পরিবার কি ভাববে, এবং সবাই জানে দিনেশ আসলে কি। এবং যখন সবাই খবর তাদের যে আমি গর্ভবতী, আমি জানি না তারা কিভাবে, আমি জানি না তারা আমাকে কি বলবে, এবং আমাকে চরিত্রহীন প্রমাণিত করতে বেশি সময় লাগবে না। আমার উপর প্রত্যেকের যে বিশ্বাস ছিল, প্রত্যেকে যারা আমাকে এত ভালোবাসে, আমি যা বলেছি তাতে বিশ্বাস করেছিল, এই সমস্ত কিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সময় এগিয়ে আসছিল, আর তাও আবার বিনা দোষে। কিন্তু কাকে বলতে পারতাম? তারপর আমার মনে হলো যে আমি দিনেশের সাথে এই বিষয়ে কথা বলবো। কারণ আমার বিয়ের পর থেকে আমি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি, দিনেশই আমাকে সাহস দিয়েছিল এবং আমাকে সমর্থন করেছিল এবং সবসময় আমাকে বুঝতে পেরেছিল। কিন্তু তারপরে আমার পদক্ষেপ আবার থেমে যায়। আমি ভাবলাম, দিনেশ যদি আমাকে সমর্থন করতে অস্বীকার করে, কারণ এমন কোনো লোক নেই যে নিজের স্পর্শ বিনায় তার স্ত্রী গর্ভবতী জানবে আর কিছু মনে করবে না। কোনো রকমে বাড়ি পৌঁছে সোজা আমার রুমে গিয়ে আমি কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর শাশুড়ির আওয়াজ শুনতে পেলাম, তাই তাড়াতাড়ি চোখের জল মুছে স্বাভাবিক হয়ে গেলাম যেন সে বুঝতে না পারে। আমার শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, রিপোর্ট এনেছো, ডাক্তার কি বললেন, বড় কোনো সমস্যা নেই তো? তখন আমি বললাম, না না মা, আমি জ্বরের কারণে একটু ক্লান্ত ছিলাম, দুর্বলতার কারণে আমার মাথা ঘোরা শুরু হয়েছে, অন্য কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। তখন আমার শাশুড়ি বললেন, এটা তো ভালো কথা, স্বাস্থ্যের খেয়াল রেখো আর কাজে বেশি দাঁড়াবে না, 2 দিন বিশ্রাম করো এবং দিনেশকে ফোন করো, সে তোমার জন্য তাজা ফল নিয়ে আসবে। আমি মনে মনে ভাবছিলাম যে পুত্রবধূরা আপনি যত্ন নিচ্ছেন, যাকে নিয়ে এত ভাবছেন সে আপনার নাম জমিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম না যে এটা কার সন্তান, এবং আমার চোখ থেকে বারবার জল ঝরছিল। কিন্তু আমার নিজের উপর আস্থা ছিল যে আমি আজ পর্যন্ত এমন কিছুই করিনি। আমি মনে করি না এতে আমার দোষ ছিল। তারপর আবার সামনে সেই কথাই এলো। আমি রাতে তাড়াতাড়ি ঘুমাচ্ছি। সকালে ঘুম থেকে উঠলে আমার মাথাটা এত ভারী হয়ে যাচ্ছে, আর আমার শরীরে এমন নড়াচড়া হচ্ছে যেন কেউ আমাকে ভুলভাবে স্পর্শ করেছে এবং আমার সাথে কিছু করেছে। আমি বারবার অনুভব করছিলাম যে কিছু না কিছু অবশ্যই আমার সাথে ঘটছে। ভাবলাম শাশুড়ির সাথে কথা বলি, কিন্তু আমি যখন কথা বলতে তার রুমে গেলাম, আমি আমার পাপ ফিরিয়ে নিয়ে মনে মনে ভাবলাম তার স্বাস্থ্য এমনিতেই ভালো নেই। জানি না এইসব কথা তাকে বলা উচিত হবে কিনা, আমার জন্য তার স্বাস্থ্য খারাপ হলে খুব বাজে হবে। তাই আমি তাকে কিছু বলার প্রয়োজন মনে করিনি। দিনেশের সঙ্গে কথা বলিনি। মনে মনে ভাবলাম নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নইলে আজ পর্যন্ত এত তাড়াতাড়ি তো অনেক ঘুমায়নি। আর বাড়িতে কোনো কাজ না থাকলেও তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। কিন্তু তার সাথে ক্লান্তির কি সম্পর্ক? এখন আমাকে পুরো সত্যটা জানতে হবে, আমার হচ্ছেটা কি? তখন আমার মাথায় চিন্তা এলো, অন্য কেউ নিশ্চয়ই এর সাথে জড়িত। দুধ পান করার পর যদি আমার ঘুম আসে, তাহলে দিনেশও দুধ পান করে এবং দিনেশেরও নিশ্চয়ই ঘুম আসে না। এই কারণেই আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি এবং আমার সাথে হয়তো কিছু ভুল হয়। তারপর একদিন ভাবলাম এসবের কারণ খুঁজে বের করতে হবে, যা আমার সাথে কি হচ্ছে। একদিন ভাবলাম আজ দুধ না খেলে ঘুমাব, এরপর যা হবে তা আপনা আপনি সামনে চলে আসবে। রাতের বেলায় আমি খাবার খেয়ে শাশুড়িকে তার ঘরে দুধ দিলাম, আবার দিনেশ দুধ নেওয়ার পর আমি আমার রুমে চলে এলাম। তারপর হঠাৎ অসুস্থতার অজুহাত দিলেন। তারপর দিনেশ বলল, কি হলো? আমি বললাম, আমার ওষুধ রান্নাঘরে পড়ে আছে, আমার জন্য নিয়ে আসো। তারপর দিনেশ রান্নাঘরে ওষুধ আনতে গেল। আমি জানালা দিয়ে দুধ ঢেলে দিলাম, গ্যাস খালি করলাম। দিনেশ রুমে এসে জিজ্ঞেস করল, কেন এত তাড়াতাড়ি দুধ খেয়ে নিলাম? আমি বললাম, হ্যাঁ, আমি তৃষ্ণার্ত বোধ করছিলাম, ঘরে তো জল নেই, তাই দুধ খেলাম। ওষুধ দাও। আমি খেয়ে নিয়ে ওষুধ খাওয়ার পর আমি এমন ভান করতে লাগলাম যেন আমি খুব দ্রুত ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমের ভান করে ঘুমিয়ে পড়লাম। দিনেশ যখন আমাকে স্পর্শ করল, তখন সে অনুভব করল যে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু এরপরে আমি রুমে কি ঘটছে তা দেখতে পাচ্ছিলাম না। তবে আমি এটি অনুভব করতে এবং শুনতে পাচ্ছিলাম। খেয়াল করলাম রুমের দরজা খুলে যাচ্ছে, আর 2-3 জনের আওয়াজ আসছে। তাদের মধ্যে দিনেশও কিছু ভুল ছিল, কিন্তু তার গলার স্বর স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। সে ফিসফিস করে কথা বলছিল।
এরপর দেখলাম একজন লোক আমার দিকে আসছে এবং আমার জামাকাপড় খুলে ফেলার চেষ্টা করতে লাগল। তারপর আর সহ্য করতে না পেরে আমি তখনই চোখ খুলে দিলাম। আমাকে হঠাৎ জেগে উঠতে দেখে দীনেশ এবং সেই লোকেরা হতবাক হয়ে গেল। ওই লোকজন সেখান থেকে পালিয়ে যায়। দীনেশ বলল, আরে নেহা, তুমি তো ঘুমোচ্ছিলে। আমি দীনেশকে জোরে চড় মারলাম। তারপর জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? এদিকে আমার শাশুড়িও সেখানে চলে আসেন। তিনি এসব বুঝতে পারেননি। তিনি বলতে লাগলেন, কি হয়েছে, তোমরা দুজনে এমন করছো কেন? তারপর আমি আমার শাশুড়িকে তার ছেলের এই সমস্ত বিষয় বললাম আর জিজ্ঞেস করতে বললাম, এই সমস্ত আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। তখন আমার শাশুড়ি দীনেশের হাত ধরে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে এইসব? তখন দীনেশের চোখে জল আসছিল। সে আমার পায়ের কাছে পড়ে বলল, নেহা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কয়েকদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। সেখানে আমার বন্ধুরা আমাকে বলেছিল, তুই তো একজন নপুংসক, আর তোর স্ত্রী তোকে তাই সুখ দিতে পারে না। আর তুমিও তো স্ত্রীকে সেই সুখ দিতে পারিস না। তার সাথে ব্যবসা করে টাকা রোজগার তো করতে পারিস। এতে তুমি উপকৃত হতে পারবে। আর এতে তো কোনো সমস্যাই হবে না, তাই না? ওরা টাকা লোভী আমার মনকে এতটাই বুঝিয়ে দিয়েছিল যে আমি ওদের কথায় পুরোপুরি প্রভাবিত হয়ে গিয়েছিলাম। এবং এখানে এসে আমি একটা প্ল্যান করেছিলাম যে প্রতি রাতে নেহার দুধে নেশার ওষুধ মেশানো, যার ফলে সে গভীর ঘুমে চলে যাবে এবং এরপরে আমি লোকেদের ডেকে তার সাথে ব্যবসা করতে বলতাম। এবং আমি দীর্ঘদিন ধরে একই কাজ করছিলাম। অনেক টাকাও কামিয়েছি। এভাবে বসে বসে এত টাকা আসছে দেখে মনে আরও লোভ হলো, তাই এই কাজটা চালিয়ে গেলাম। তারপর দীনেশ বলতে শুরু করল যে আগে আমি একদম ঠিক ছিলাম, কিন্তু দিল্লি যাওয়ার পর থেকে বন্ধুদের আলোচনায় এসে নিজের চিন্তা চেতনার অস্তিত্ব হারিয়ে ফেলেছি। এরপর আমি আমার শাশুড়িকে বললাম যে সেদিন আমি যখন মাথা ঘোরার কারণে চেক আপ করতে গিয়েছিলাম, তখন সেখান থেকে বেরিয়ে এসেছিল যে আমি গর্ভবতী। তখন থেকেই আমার সন্দেহ হয়েছিল যে আমার সাথে নিশ্চয়ই কিছু ঘটছে, কারণ দীনেশ তো একজন উৎসব এবং তাই কেউ আমাকে স্পর্শ করেনি। তাহলে আমি কিভাবে গর্ভবতী হলাম? তাই সবকিছু জানার জন্য আজ দুধ না খেয়ে ঘুমানোর পরিকল্পনা করলাম। আর পুরো সত্যটা আবার সামনে চলে এল। তখন আমার শাশুড়িও দীনেশকে একটা থাপ্পড় মারলেন আর বললেন, আমি তোমাকে নেহার সাথে বিয়ে দিয়েছি যাতে তুমি তোমার জীবনে একা না থাকো, তুমিও একজন জীবন সঙ্গী পাও এবং তুমি একটি সন্তানকে দত্তক নিয়ে সুখী জীবন কাটাও। আর এই দুর্বলতার মধ্যেও তোমাকে সাপোর্ট করার জন্য এত ভালো বউ তুমি পেয়েছ যে তোমাকে সব সময় সাপোর্ট করেছে, তবুও তোমার ভালো লাগেনি। আমি রুম থেকে বের হয়ে কাঁদতে লাগলাম, এই ভেবে যে আমি যাকে বিশ্বাস করেছি, দুর্বলতা জেনেও যাকে সমর্থন করেছি, সে কিছু টাকার জন্য এমন কাজ করেছে। দীনেশ যে এত ভদ্র, বুদ্ধিমান এবং সুদর্শন ছিল, তার এই রূপ আমি স্বপ্নেও ভাবিনি। এখন আমার চোখে জল আর মনে দুঃখ ছাড়া আর কিছুই ছিল না। আমার কলিজার বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটি গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।